মা বা ঠাকুর সব সময় বিরাজ করেন, সব সময় বিরাজ করেন। যেমন এই বাড়িতে আমি বলছি, আমি মার কথা পরের বারে আসছি, রাজরাজেশ্বরের কথায় আসছি। রাত্রে আরতির ঘন্টা, কাসর বাজা, সুন্দর ধূপের গন্ধ, কোনো জায়গায় কোনো সময় নুপুরের শব্দ, এটা আমার মনে হয় আমাদের বাড়িতে যারা থাকে তারা সবাই কোনো না কোনো সময় অনুভব করেছে বা শুনেছে। এটা খুব কমন। কখনো দেখবে কেউ বলে খড়মের আওয়াজ, কেউ বলে আরতি তো মানে প্রায়ই হয়, কোনো সময় ধূপের গন্ধ, ধূপের গন্ধটাও খুব সুন্দর হয়, চন্দনের গন্ধ। আচ্ছা, এটা কামান? হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে আমি ওটা পড়েছি তো বলে খুলতে গিয়ে দেখলাম অসম্ভব, কিছুতেই খুলতে পারলাম না, কিছুতেই, মানে মারামারি কাটাকাটি, আমি আমার মেয়ে আমরা কেউ খুলতে পারলাম না। হঠাৎ এ হয়ে গেলে নুপুরের ঝুম 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 আওয়াজ। একটা বড় কড়ি ছিল, কড়িটাকে এরকম টেনে বন্ধ করে দিত। আমি অনসূয়া মিত্র বিশ্বাস, দর্জিপাড়া রাজকৃষ্ণ মিত্রের বাড়ির সদস্যা। এই রাজকৃষ্ণ মিত্র, আমি যে বাড়ির মেয়ে, তিনি আমাদের বাড়ির ঠিকানা যে 19 সি নীলমণি মিত্র স্ট্রিট, সেই নীলমণি মিত্রেরই উত্তরসূরি। নীলমণি মিত্র ছিলেন তখনকার দিনের স্বনামধন্য দুর্গাচরণ মিত্রের ভ্রাতুষ্পুত্র, কিন্তু তিনি নিজেও যথেষ্ট প্রথিতযশা ছিলেন। তিনি বিভিন্ন ব্যবসা ইত্যাদিতে যথেষ্ট স্বনামধন্য ছিলেন এবং তখনকার ইংরেজ কোম্পানির আর্বিট্রেটর ছিলেন। একবার সেই দুই পরিবারের বিবাদের কিছু মীমাংসা করতে তাকে বলা হয়, যে দুজনই তার খুব প্রিয়। তিনি সেটা করতে না চাওয়ায় ইংরেজ বাহাদুর তিনি বাধ্য করেন, তাদের বলেন করতেই হবে। তখন তিনি তার পরিবারবর্গকে নিয়ে সমস্ত বাড়ি সম্পত্তি ছেড়ে দিয়ে তিনি বেনারসে চলে যান, কাশীবাসী হন, আর তার সমস্ত প্রপার্টি কিন্তু ইংরেজ কোম্পানি অধিগ্রহণ করে নেন। কাশীতেই তার মৃত্যু হয়েছিল এবং তার ছেলেও সেখানে মারা যান। তখন তার বিধবা পুত্রবধূ একা কি করবেন, তিনি তার সন্তানাদিদের নিয়ে এখানে দুর্গাচরণ মিত্রের আশ্রয়ে আসেন এবং এখানেই থাকেন। তার বড় ছেলে প্রাণকৃষ্ণ মিত্র খেলার ছলে অন্যান্য মৃৎশিল্পী বন্ধুদের সঙ্গে মা কালীর ছোট্ট মূর্তির রচনা করেন এবং সেই মূর্তি তৈরিতে উনি তার বাপা এগিয়েছিলেন, যদিও দক্ষিণা কালীর মতো করেই তার পুজো করা হয়। তখন তার মা অতি কষ্টেও সেই মা কালীকে আবাহন করেন এবং তারপর থেকেই আস্তে আস্তে আমাদের অবস্থার পরিবর্তন হয়। তখনকার দিনের রামদুলাল সরকার, যিনি যথেষ্ট খ্যাতনামা, তার বড় মেয়ে বিমলা সুন্দরীর সঙ্গে প্রাণকৃষ্ণ মিত্রের ভ্রাতা রাধাকৃষ্ণ মিত্রের বিবাহ দেন কুল রক্ষার্থে। তারপর আস্তে আস্তে তার সঙ্গেই উনি ব্যবসা শুরু করেন এবং পরে তিনি এবং রাজকৃষ্ণ মিত্র আলাদাভাবে ব্যবসা করে এই বাড়ি এবং এই পুজো সবকিছুই শুরু করেন। আজকে আমাদের বাড়ি 184 বছরের পুরনো, আর আমাদের দুর্গাপুজো ঠিক ততদিনেরই পুরনো। নীলমণি মিত্রর যে বাড়িটা ছিল সেটা এই দেখো কামান, বাইকের পেছনে দেখো, এই দেখো কামান। আচ্ছা, এটা কামান? হ্যাঁ হ্যাঁ, তুমি ওই দিকে গেলে আবার পাবে, ওই কর্নারটায় গেলে। আমাদের অরিজিনাল কিন্তু এই আর্চের এখানটা কোনো, এটা পুরোটা কাটা ছিল, বুঝেছো, মানে এইটাই এন্ট্রান্স, এই আর্চ পুরোটা মানে সামনের আর কি এন্ট্রান্সটা, এটা এন্ট্রান্স। হ্যাঁ ঠিক আছে, এসো এদিক দিয়ে এসো, তোমার দেখাচ্ছি। এই হচ্ছে গেট, এই দেখো 19 লেখা, এই দেখো এই দুটো থাম দিয়ে, এইটা হচ্ছে এন্ট্রান্স। এই জায়গাটা তো ছিল না। হ্যাঁ, এইখানটা একটা এরকম ট্রায়াঙ্গুলার সরু বারান্দা দিয়ে ওদিকটা জোড়া ছিল, এই দেখো থাম দিয়ে, এইটা হচ্ছে এন্ট্রান্স। সাইজটা দেখেছো,
বিরাট দরজা কি হচ্ছে? এইগুলো এখান থেকে একটু রিপেয়ার করবে ছেলের বিয়ে চল ঠিক আছে এখন নেই দেখে নিয়েছি যদি তুমি দেখতে আমরা দেখেছি মানে এই 75 পর্যন্তই এটা বন্ধ করলে না এটা একটা বড় কড়ি ছিল কড়িটাকে এরকম টেনে বন্ধ করে দিত। দর্জিপাড়া রাজকৃষ্ণ মিত্রের বাড়ির পুজোর একটা অদ্ভুত বিশেষত্ব হচ্ছে এটা কোনো শরিকি পুজো নয় বা এটা কোনো ট্রাস্টের পুজো নয়, এটা সম্পূর্ণ মা আমাদের মধ্যে আসেন, আমরা মাকে এনে আমরা নিজেরা ধন্য হই। রাধাকৃষ্ণ মিত্র এই পুজোটা শুরু করেন, তার অনেক সন্তানের মধ্যে পুজোর দায়িত্ব নেন একমাত্র রাজকৃষ্ণ মিত্র এবং তার রাজকৃষ্ণ মিত্রের একমাত্র পুত্র অমরেন্দ্র কৃষ্ণ মিত্র তার পরবর্তীকালে সেই পুজোর দায়িত্বভার নেন পরিচালনার। তারপরে আবার তার অনেক পুত্রের মধ্যে মানবেন্দ্র কৃষ্ণ মিত্র এই পুজোর পরিচালনার দায়িত্ব নেন সবার সহযোগিতায়, সব ভাইদের সবার সহযোগিতায় বা ভাইয়ের পরিবারবর্গের সহযোগিতায় সেই পুজোটা হয়। আর কিন্তু মানবেন্দ্র কৃষ্ণ মিত্র 3 ছেলের মধ্যে 3 জনেরই কোনো পুত্র সন্তান না থাকায় বর্তমানে আমরা মহিলারাই এই পুজোর পরিচালনার দায়িত্বভারটা নিয়েছি। কাজে আমাদের এই পুজো সম্পূর্ণভাবেই মহিলা পরিচালিত। আমরা নিজেরা আমাদের এই পুজো শুরু বা সূচনা হয় বলতে পারেন, সূচনা না, প্রত্যেক বছরের পুজোর শুরুটা হয় কাঠামো পুজো রথের মাধ্যমে। রথের দিন আমাদের কাঠামো পুজো হয়, মাকে সেই বাঁশের মধ্যে দিয়ে এনে আমরা মনে করি তার মধ্যেই তিনি আবির্ভূত হলেন এবং তার আস্তে আস্তে তার রূপ প্রতিরূপটা আমাদের বাড়ির ঠাকুর দালানেই আস্তে আস্তে আমাদের সামনেই তৈরি হয় এবং আমরা সবটাই সেটাকে দেখি এবং সেটাকে চেষ্টা করি যতখানি সম্ভব আগের মতো করে সেই জিনিসটাকে রাখা হয়। আর আমাদের বাড়ির পুজোর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা সমস্ত কাজটা আমাদের ইনভলভমেন্ট, আমরা নিজেরাই সব কাজটা করতে চেষ্টা করি, সবকিছু কাজই করি। আমাদের ঠাকুর সাজানো হয় বাড়ির সদস্যরা মিলিয়ে, ঠাকুরের সাজ কিছুটা কুমোরটুলি থেকে কিনে আনা হয়, কিছুটা নিজেরা তৈরি করা হয়, বা আমরা যে নৈবেদ্য মাকে নিবেদন করার যে জিনিসগুলো সেগুলো আমরা নিজেরাই তৈরি করি। এইভাবেই আমরা মাকে আনি, মাকে আমরাই আর কি মার সেই নিবেদনগুলোই আমাদের মাকে নিবেদন করা হয়, সেটাই আমাদের পুজো। কারণ আমরা যেহেতু ব্রাহ্মণ নই, আমরা তো মাকে স্পর্শ করে পুজো করতে পারি না, আমাদের নিবেদনটা সেইটাই। মাকে আস্তে আস্তে আমরা সেইভাবে পুজোয় দিই। আমাদের পুজোর কিছু বৈশিষ্ট্য আছে, যেমন আমাদের সন্ধি পুজোয় পদ্ম দেওয়া হয় না, অপরাজিতা দেওয়া হয়। আমাদের আরো প্রত্যেক দিনই কুমারী পুজো হয়, ষষ্ঠী সপ্তমী অষ্টমী সব দিন, এরকম সব বাড়ির মতো তাদের নিজস্বতার মতো এইরকম ছোট ছোট কিছু কিছু জিনিসগুলো আমাদের বাড়ির যেটা নিজস্ব আমরা সেইভাবেই মাকে আবাহন করে থাকি। আর আমার নিজের মনে হয় আমাদের বাড়ির আবাহনের মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা আমরা মেয়েরা মনে করি যে মা আমাদের কাছে আসছেন, মা আমাদের ঘরের মেয়ে, অনেকদিন বাদে আসছেন। আবার আমাদের বাপের বাড়িতে আমরা যেমন থেকে যাই, মা তারপর কিন্তু গেলেও আমাদের মধ্যেই মার অধিষ্ঠান করছেন। আমাদের বিসর্জন হলেও যে ঘট থাকে আমরা মনে করি সারা বছর সেই ঘটের মধ্যেই মা থাকেন। বা যখন আমরা মাকে আরতি করি, আরতি হয় ইত্যাদির সময়, বা যখন হোম হয়, হোমের অগ্নি আমরাই প্রজ্বলিত করে দিই। আমাদের প্রজ্বলিত আগুনটাই আমাদের পুরোহিত তিনি হোমকুণ্ডে প্রবেশ করান, যাতে আমরা মনে করি আমাদের ইনিশিয়েশনেই এই ঠাকুরের পুরো জিনিসটা হচ্ছে। বা আমাদের বরণ আমরা নিজেরা করি, বরণের সময় আমরা মুখে পান দিয়ে মাছ খেয়ে বরণ করি, বরণ করে এসে মায়ের সিংহাসনে বসি। মায়ের সিংহাসনে বসে আমরা কিন্তু মাকে চাই, মাকে বলি মা মাতৃস্বরূপা, আমরাও সবাই মেয়ে মাতৃস্বরূপা। মার মধ্যে যে শক্তি রয়েছে, যেন মা তার পরমাণুও আমাদের মধ্যে অনুরণিত করেন, আমরা যেন সেটাকেই আমাদের ভেতরে প্রস্ফুটিত করে আমরাও সেই সুন্দরভাবে মার আবাহনটা করতে পারি। টেনে বন্ধ করে দিত। ও আচ্ছা আচ্ছা, করি একটা করি এরকম টেনে, ওইদিকেও একটা গর্ত আছে সেটার মধ্যে এরকম ঢুকিয়ে দিতে হতো। আচ্ছা, এইটা ছিল আমাদের দারোয়ানের ঘর। এই থামটা দিয়ে সবসময় তো ওখানে বসে থাকতে পারে না, এইখানে ওরা চোখ রাখতো এই গেটটা দিয়ে। আচ্ছা, এইখানে আমাদের অরিজিনালি ঠাকুর দুর্গা তৈরি হতো। ও
এই জায়গাটায় এই যে এইখানে দুর্গা মাহাতো, এইটা ছিল বিলিয়ার্ডস রুম, এইখানে আর একটা দরজা ছিল, ওইটা সূত্র দিয়ে বিলিয়ার্ডস রুম, আমাদের ক্লাব ছিল, বিলিয়ার্ডস রুম ছিল। আচ্ছা, আমি বন্ধ করে দিয়েছি। এই হঠাৎ আমার মনে হয়েছে আমাদের কিন্তু রাত্রে মানে এখনো দেখো পাখা চলছে, গরমে ঠাকুরের কষ্ট হবে বলে পাখা চালিয়ে রাখা হয়। তা কি একটা মনে হচ্ছে যে আমি ওটা করেছি তো বলে খুলতে গিয়ে দেখলাম অসম্ভব, কিছুতেই খুলতে পারলাম না, কিছুতেই মানে মারামারি কাটাকাটি, আমি আমার মেয়ে আমরা কেউ খুলতে পারলাম না, কিছুতেই পারলাম না। সকালবেলা উঠে একবার এরকম করলাম, খুলে মানে বিশ্রামের ব্যাঘাত হলে তো হবে না। মানে এটা তুমি রাতের কথা বলছো? রাতে না, রাত্রে যদি একটা বন্ধ করে দেওয়া হয়, রাজরাজেশ্বর যখন থাকেন তখনই একমাত্র বন্ধ করা হয়, নারায়ণ শিলা যখন থাকেন তখনই একমাত্র বন্ধ করা হয়, আর খুলতে পারবে না। তো পুরো বাড়িটা একসঙ্গে ছিল না, যখন রাজকৃষ্ণ মিত্র এই বাড়িটা পেলেন ওনারা সকলে বলেছিল এখন খিড়কি কি করে করো তুমি দেখবো, তখন তো মেন গেট দিয়ে খিড়কি দিয়ে যাওয়ার ছিল না, মেয়েরা কি করে বেরোয় আমি দেখবো, অন্য ভাইরা তখন আকচা আকচি জিনিসটা বেশি ছিল, আমাদের মধ্যে কিন্তু সেই জিনিসটা নেই। তখন উনি মাথার থেকে বার করে আমাদের ফ্লোরের নিচ দিয়ে এই যে পথটা করেছিলেন, ঘরগুলো আর্চের মধ্যে দিয়ে মাটিটা কেটে তুলে দিয়ে আর্চ দিয়ে ওইখান দিয়ে এই সাইড দিয়ে খিড়কি করেছিলেন। আমি এইটা এখানে দিয়েছি আর একটা জায়গা থেকে খুলে এনে, যাতে পুরনো এটা রাখতে পারে, এটা এদিক দিয়ে। আচ্ছা, এইটা পুরোটা খোলা ছিল, সিকিউরিটি কি হবে সেই জন্য ওই দিকে কাঁচের গুলো দিয়ে এইটা করেছি। এইটাকে কিছু নষ্ট করিনি, এই জাফরিটাকে, জাফরিটার মধ্যে এই জাফরিটা দিয়ে যখন রোদ্দুরটা আসে ভীষণ সুন্দর ছবি ওঠে। এইটা আমাদের এই আয়নাটা অরিজিনালি সিঁড়িতে থাকতো। ও সিঁড়ি আয়না ছিল, মানে যে সিঁড়িটা এখন আর নেই? হ্যাঁ হ্যাঁ, এই সাইডটাই ছিল, এই দেয়ালের এই সাইডে এটা, ওই সাইডে ফিট করা ছিল, কারণ সিঁড়িটা এখানে শেষ হতো। আচ্ছা, গিয়ে আসতাম, ওইদিকে একটা এ ছিল। আচ্ছা, এটা কি সিঁড়ির পার্ট ছিল? হ্যাঁ হ্যাঁ, সিঁড়ির থেকে ঢুকবার ওই যে আর্চের সিঁড়িটা, একটা আর্চে হাফ আর্চে। এই তিনটে আর্চ ছিল না, এই একটা গোল আর্চ ছিল। এইটা মানে ওপর থেকে চাপ আসছে বলে এগুলো পিলার দিয়ে, হ্যাঁ 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 হ্যাঁ, আমি সেটাই জাস্ট একটা গোল আর্চ ছিল, আর ওখানে একটা ঈগল ছিল। ব্লু প্যারেট, কোন ছবিটা? ছোটবেলায় একরকম অনুভূতি ছিল, তখন দায়িত্বর জিনিসটা কম ছিল, যার ফলে মা আসছেন চটচট করে আমরা দেখতাম, সব সময় দেখতাম কি হচ্ছে, ঠিক মতো হচ্ছে কি না, আগের মতো হচ্ছে কি না, এই জায়গাটা যেন একটু ব্যাকা হয়ে যাচ্ছে। আর এখন হচ্ছে, এখনকার দায়িত্ববোধে সেই জিনিসটা হচ্ছে কি মাকে ঠিক মতো আবাহন করা যাচ্ছে তো, ঠিক মতো হচ্ছে তো, কোনো রকম দেখো প্রত্যেকবারের কারিগর সমান হয় না, কিছুটা 200 বছর একই লোক বেঁচে থেকে একরকম করতে পারে না, একটু হাতের থেকে হাত তফাৎ হবেই, সেটা সব ঠিক হচ্ছে তো। আবার এরাও সবসময় যে হ্যাঁ কুলুঙ্গিটা যেন এবার একটু উঁচু হয়ে গেল, যেন আমাদের জায়গাটার থেকে একটু অন্যরকম হয়ে যাচ্ছে, এইগুলোর দিকে লক্ষ্য রাখা। তার সঙ্গে একটা বড় জিনিস হচ্ছে পুজোর খরচ প্রত্যেক দিন বাড়ছে, সেটা কি করে হবে, এইসব দায়িত্বর জন্য ওই জিনিসটা হয় না। তবু হ্যাঁ মনটা তো ভর্তি হয়ে যায় যে মা আসছেন। পালঙ্ক মানে এটাই, আগে এই পালঙ্কগুলো সব ছোট ছেলে মেয়েদের শোয়ার ছিল, মাঝখান দিয়ে বালিশ পড়লো, এদিকে 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 এদিকে, তার মশারি ওইটা। এখন এর ওপর দাঁড়িয়ে ওইখানে মশারি তুলতে গেলে মাথা ঘুরে যাবে, সব নড়বে। এই বাড়িগুলোর মধ্যে মা বা ঠাকুর সব সময় বিরাজ করেন, সব সময় বিরাজ করেন। যেমন এই বাড়িতে আমি বলছি, আমি মার কথা পরের বারে আসছি, রাজরাজেশ্বরের কথায় আসছি, রাত্রে আরতির ঘন্টা, কাসর বাজা, সুন্দর ধূপের গন্ধ, কোনো জায়গায় কোনো সময় নুপুরের শব্দ, এটা আমার মনে হয় আমাদের বাড়িতে যারা থাকে তারা সবাই কোনো না কোনো সময় অনুভব করেছে বা শুনেছে। এটা খুব কমন। কখনো দেখবে কেউ বলে খড়মের আওয়াজ, কেউ বলে আরতি তো
মানে প্রায়ই হয়। কোনো সময় ধূপের গন্ধটাও খুব সুন্দর হয়, চন্দনের গন্ধ। আরতির আওয়াজ খুব কমন। রাত্রিরে হঠাৎ হয়ে গেলে নুপুরের ঝুম 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 আওয়াজ খুব কমন। আমার মনে হয় সবাই শুনেছে, শোনেনি এরকম কেউ আমি মনে করতে পারি না আছে কিনা। হ্যাঁ 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 হঠাৎ ধরে বা সুন্দর গন্ধ ধূপের, এটা খুব কমন। এটা আমি বলছি রাজরাজেশ্বর। হ্যাঁ 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 দিনের বেলায় মনে হয় সত্যি হয়তো ধূপ কেউ জ্বেলেছে, মাঝরাত্রে তো আর কেউ এখনো ধূপ জ্বালে না, না ঠিক এরকম হয়ই। তেমনি মার বেলাতেও অনেক সময় মার উপস্থিতিও আমরা বুঝতে পারি অনেক রকমের জিনিস হয়, দেখা যায়, মানে বুঝতে পারি। কয়েকটা জিনিস যেমন ঘটের ফুল পড়া ইত্যাদি, এগুলো তো সবার মধ্যেই হয়। একটা অদ্ভুত ঘটনা বলছি, জগদ্ধাত্রী পুজোয় একবার আমরা বিসর্জনের, আমাদের জগদ্ধাত্রী মাকে না নিজেরা বরণ করে না, ঠাকুর মশাইরা বরণ করেন। আমাদের অনেক আগে একবার জগদ্ধাত্রী পুজো আগের দিন ঠাকুর সাজাতে বললাম না, বাড়ির সদস্যরা ঠাকুর সাজান, বা সাজাতে যিনি সাজাচ্ছিলেন কর্তা, তিনি নিখোঁজ হয়ে যান, একদম নেই, পাওয়াই যায় না। সেই বছরের পর থেকে না আমাদের বাড়িতে ওই ঘেরা হয় না, পুজো বন্ধ হয়নি ঠিকই, ওই ঘেরা হয় না বা বাড়ির লোকরা বরণ করে না। স্বাভাবিক কর্তা হারিয়ে গেছে, বাড়ির লোকদের তো একটা হয়। অনেক বছর পরে তিনি একবার এসেছিলেন, তিনি হয়তো কিছু অনুভূতি পেয়েছিলেন, তিনি একদম সোজা বেরিয়ে গিয়ে সন্ন্যাসী হয়ে যান। হ্যাঁ, তাই সেই জগদ্ধাত্রী পুজোয় বলছি আমরা ঠাকুর মশাইরা বরণ করেন, যিনি তন্ত্র ধরছেন, যিনি পুরোহিত তিনি বরণ করেন, আর যিনি তন্ত্র ধরছেন তিনি কনকাঞ্জলির চাল দেন ইত্যাদি। তা যখন ফুল পায়ের ওপর থেকে জগদ্ধাত্রী মার একটা পা নিচু তো ফুল সরাচ্ছেন, হঠাৎ দেখা গেল জবা ফুলের নিচে একটা টাকার কয়েন রয়েছে। বলতে পারেন কি করে টাকার কয়েনটা এলো? আমরা সেটা আবার লক্ষ্মীর হাড়িতে রেখে দিয়েছি। কি করে এলো? পায়ের ফুলের নিচে সোজা একটা কয়েন রয়েছে, সমানভাবে তার উপর জবা ফুল রাখা, জবা ফুল বেলপাতা। একবারই হয়েছে। ফুল পড়া এগুলো এরকম ছোটখাটো অনেক সময় অনেক জিনিস হয় যেগুলো কি বলবো বলো, সব সময়। হ্যাঁ, একবার সেটা অবশ্য পুজোর মধ্যে না, অন্য সময় আমি বলছি, আমাদের তখন জমিদারি রয়েছে, সবাই এসে এরা শুয়েছেন, আমাদের জমিদারির থেকে লোকরা এসে, এখন স্বাভাবিক তারা একজন দারোয়ান মাঝের খাটালে যে মার চলন ওখানে চলে গিয়েছিল, সে হঠাৎ দেখে সে উঠোনে, তাকে চেপে ধরে একজন বলছে আমার চলনে তুই বাধা দিচ্ছিস, তোর এত বড় সাহস, সাধারণ মানুষ গড়িয়ে এতখানি স্টেপ নিচে যাবে কি করে? সে কি এগুলো কোনো বুদ্ধি দিয়ে কিছু ব্যাখ্যা চলে না। বা আমাদের পুজোর সঙ্গে না, পুজোর মধ্যে আর কি আমার নিজের আর কি খুড়তুতো মানে জারতুতো দিদি, আমার বাবা মানবেন্দ্র কৃষ্ণ মিত্রের ছোট ছেলে, মেজ ছেলের ছোট মেয়ে, তিনি সারদা মঠের সন্ন্যাসিনী ছিলেন, বা আমার পিসতুতো দাদা তিনি রামকৃষ্ণ মিশনের ছিলেন। তা উনি আমার সারদা মঠের যিনি, সেই জন্য সারদা মঠের বিভিন্ন সন্ন্যাসীরা, এমনকি তিনি অধ্যক্ষা মাতাজি, তখনও ওনাদের জগদ্ধাত্রী পুজো হতো না মূর্তিতে, এমনি ঘটে হতো, তারা আমাদের বাড়িতে এসেছেন। এসে তারা কিন্তু ঘটে অর্ঘ্য দিয়েছেন, নিবেদন করেছেন, তারা তাদের অনুভূতি বলেছেন, বা অন্যান্যরা তারা বলেন তারা পুরো দেখতে পাচ্ছেন, কখনো দুর্গা মাকে মনে করছেন যে বেনি দুলিয়ে মাথা ঘোরাচ্ছেন, কখনো রাজরাজেশ্বরের মধ্যে দেখছেন তাদের এতে জগন্নাথ দেব স্বয়ং বসে আছেন, কখনো বলেছেন যে জগদ্ধাত্রী মা তিনি যেন জীবন্ত হয়ে রয়েছেন। এরকম ছোটখাটো জিনিস আমরা তো শুনি, বা একটু হয়তো মনে হয় একটা কিরম যেন গা ছমছম করলো, একটা যেন কিরকম একটা হলো, এরকম অনুভূতি মোটামুটি হয় না যে তা না। কাঁচ তোমার এইখানে
একবার একজন এসছেন ঠাকুর দেখতে, অনেকক্ষণ বসে আছেন, আমাদের নবমীর দিনে প্রদক্ষিণ হয়, তা তখন তিনি বলছেন আচ্ছা আমি কি একটু প্রদক্ষিণ করতে পারি, আমি তো এই বাড়ির সদস্য নয়, তা আমাকে যেহেতু এখন আমি এইটার পরিচালনাটা করি, দায়িত্বটা, আমার মনে হলো হ্যাঁ কেন করতে পারবেন না। তিনিও মাকে সেইভাবে মন থেকে চাইছেন, তাই জন্যই মা তার ব্যবস্থা করে দিয়েছেন। সেইভাবে কেউ যদি চায়, আমার মনে হয় মা তার ব্যবস্থা ঠিকই করে দেন। আর একজনকে জানি, সে ছোটবেলায় কোনো পুরনো বাড়ির পুজোয় গিয়ে বলেছিল একটুখানি আমায় ঘটের ফুল দেবেন, তা তখন সেই পুরোহিত বলেছিলেন না না এরকম যে কোনো সময় যে কোনো এরকম দেওয়া যায় না। তার মনে খুব কষ্ট হয়েছিল। আজকে সে বড় হয়ে তার বিয়ে হয়েছে এই বাড়িতে, যেখানে তার মানে এরকম কোনো বাধা নেই। সেইভাবে মাই দেখবেন, কেউ যদি মন থেকে চায় না, তার ব্যবস্থা মাই করে দেন, এটা আমি মন থেকেই জানি। আমরা সেই জন্য সবসময় বলি মা তোমার পুজো তুমি নির্বিঘ্নে করো, তোমার দায়িত্ব যেটা আমায় দিয়েছো সেই দায়িত্বটা পালন করার শক্তি দাও।